ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ২৭। বিকেল ৩:৩০। হাসপাতালে অপারেশন থিয়েটারের বাইরে পেশেন্ট পরিবারের সকলে অবস্থিত পায়চারি করছে। পেশেন্টের মা তো বাবার ছেলের ছেলে করে জ্ঞান হারাচ্ছে। অপারেশন এখনো চলছে। সকলেই ভীত সজ্জায়। কখন না জানি কি দুঃসংবাদ শুনতে হয়। আরো মিনিট ২০ পর রুমের বাতি নিভে যায়। সকলেই ভয়ার্ত দৃষ্টিতে তাকায় সেই দিকে। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে তুহিনা সহ আরো দুজন অ্যাসিস্ট্যান্ট। তারা পেশেন্টের পরিবারের দিকে তাকিয়ে বলে, একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করছে। লোকটা বারবার ধীর পায়ে গিয়ে আহত কণ্ঠে শুধালেন, বেঁচে আছে তো আমার ছেলে? ওনার অবস্থা দেখে তুহিনের ভীষণ কষ্ট হলো, তবুও সে সাবলীল ভঙ্গিতে জানালেন পেশেন্টের কন্ডিশন সম্পর্কে ডক্টর চৌধুরী বলবেন। আরো ২ মিনিট পর অপারেশন থিয়েটার থেকে বের হলো শুদ্ধ। টানা ৬ ঘন্টা লেগেছে তাই এই সার্জারি কমপ্লিট করতে। পেশেন্টের বাবা শুদ্ধকে দেখে ধীর পায়ে তার কাছে এগিয়ে গিয়ে করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বাবা বেঁচে আছে তো আমার ছেলে? কণ্ঠটা ভীষণ আহত শোনালো ভদ্রলোকের। শুদ্ধ কয়েক সেকেন্ড ওনার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে যথেষ্ট বিনয়ীভাবে সম্মতি জানিয়ে বললেন, বেঁচে আছে, তবে ৭২ ঘন্টা পার না হলে বলা যাচ্ছে না অপারেশন কতটা সাকসেসফুল হয়েছে, তাই আপাতত আল্লাহর উপর ভরসা রাখুন বলে চলে গেল। ভদ্রলোক চোখের মুখে দেখে তীব্র অসহায়ত্ব। তিনি এই উত্তরে যথেষ্ট হতে পারলেন না। তুহিনা সহ অন্যান্য অ্যাসিস্ট্যান্ট দেখলো ওনার অবস্থা, তাদের মন ব্যথিত হলো। তুহিনা ধীর পায়ে ওনার কাছে এগিয়ে গেল, নরম কণ্ঠে ডাকলেন, আঙ্কেল। ভদ্রলোক চোখ তুলে তাকালো। তুহিনা ওনাকে আশ্বাস দিয়ে বলল, আপনি চোখ বন্ধ করে ধরে নিন, আপনার ছেলের অপারেশন ৯৯% সফল হয়েছে আঙ্কেল। বাকি ৯ জনও একই ভঙ্গিতে সম্মতি জানালো। ভদ্রলোক চোখে মুখে খানিকটা আশা আলো ঝলকে উঠল মুহূর্তেই। তিনি কাঁপা কণ্ঠে বললেন, তবে ডক্টর সাহেব যে বললেন? তুহিনা পুনরায় বলল, ডক্টর চৌধুরী কিছু সম্ভাব্য আশঙ্কার কথা জানিয়েছেন, যার সম্ভাবনা খুবই কম, তাই আপনি এত প্যানিক করবেন না আঙ্কেল। আপনি জানেন উনি কত বড় ডক্টর। ওনার ক্যারিয়ারে কোনো ফেলিওয়ার নেই। ওনার হাতে আজ অবধি একটা পেশেন্টও মারা যায়নি। আপনি সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। ভদ্রলোকের মনে হয় বুক থেকে ভারী বোঝা নেমে গেল। তিনি হাত তুলে দোয়া করলেন, কিন্তু কাকে দিলেন সেটা বোঝা গেল না। শুধু কেবিনে ঢুকে অ্যাপ্রন খুলে চেয়ারের ওপর গা এলিয়ে দিল। শরীরটা কেমন জানি বড্ড মেজমেজ করছে তার। সে বসে চোখ বন্ধ করতে চোখের পাতায় ভেসে উঠল একজন ভীষণ মায়াবী নীল চোখের প্রতিচ্ছবি। সে ঝট করে চোখ খুলে ফেলল। ফোনের গ্যালারি ঘেটে একটি ছবি বের করলো। সেখানে কালো শাড়ি পরিহিত একটি অপরূপা মায়াবী কন্যা। তার চোখে মুখে ফুটে উঠেছে উপচে লাবণ্য উজ্জ্বলতা। সে ছবিটির দিকে চেয়ে থেকে মাদকীয় কণ্ঠে বলল, সুইট হার্ট, বড় পড়ছি আমি। তুমি হীনা তৃষ্ণার্ত চাতকের মধ্যে ছটফট করে মরছি। তোমার এইটুকু ভালোবাসা পাওয়ার জন্য অকুল হয়ে আছে এই তৃষ্ণার্ত বিভৎস বুক। কেন আমার থেকে দূরে দূরে পালাও তুমি প্রিয়তমা? কেন আমাকে আপন ভাবতে পারো না? কবে তুমি সম্পূর্ণ আমার হবে প্রিয়তমা? কবে হবে আমার সুখের সংসার? কবে আমার দিনের শুরুতে তুমি থাকবে, মধ্যরাতের অবশেষেও তুমি থাকবে? কবে অসমাপ্ত হবে আমার এই অপসীনতার দিন? কবে আমাকে মরিয়ে নেবে তোমার ভালোবাসার চাদরে, যুক্তি দেবে সকল যন্ত্রণা হইতে? তার গভীর চিন্তাভাবনার মাঝে হঠাৎই ফোনে তীব্র শব্দ তুলে বেজে ওঠে। ভাবনার শূন্য ছিঁড়ে ফেলেই চরম বিরক্তিতে হলো শুদ্ধ। ফোনটা হাতে নিয়ে ফোনে ভাসতে থাকা নাম্বারটির দিকে দৃষ্টি আটকে গেল। বিরক্তি মাত্র একটু বাড়ল। সে ফোন রিসিভ করতে পাশের ব্যক্তি জাহাজে উঠে বলল, কি ব্যাপার? চারটার দিকে আসার কথা, 4টা কি এখন বাজে? এখন আসছো না কেন? কি করো এত? সুদের প্রচণ্ড মেজাজ খারাপ হলেও সে ঠান্ডা কণ্ঠে প্রত্যুত্তর করল, বাসর করছি, ডিস্টার্ব করবেন না। এমন লাগম ছাড়া জবাবে অপর প্রান্তের ব্যক্তি কাশি উঠে গেল। তিনি কিছুক্ষণ সময় নিয়ে গলা কাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো বলে ফোন কেটে দিলেন। চরম বিরক্তির সহিত শুদ্ধ মনে মনে কিছু ভয়ঙ্কর গালি আউড়ে বেরিয়ে গেল।
প্রীতম আর ইয়ানা বসে আছে বিলাসবহুল ক্যাফেতে। সামনে হরেক রকমের উচ্চ ক্যাফেরিযুক্ত খাবার, বেশিরভাগই সুইট আইটেম। ইয়ানা খাবারগুলোর দিকে তাকিয়ে মুখ চুপসে বসে আছে। প্রীতমও সামনের চেয়ারে বসে রাগি রাগি লোকে তাকিয়ে আছে ওর দিকে। ইয়ানি বেচারা অবস্থার মতো বিড়ালের মুখে ফেসে যাওয়ার অসহায়ের মতো, যেন একটা মাছের মতো। প্রীতম যেভাবে চোখ গরম করে তাকিয়ে আছে, ইয়ানার মনে হচ্ছে এই লোক বোধহয় এখন টুকুস করে গিলে ফেলবে। ইয়ানা নিজের সাফাইকে উদ্দেশ্য করে কিছু বলতে হা করবে, তার পূর্বে প্রীতম রাগী চোখে শান্ত কণ্ঠে বলল, তোমাকে এক্ষুনি খেতে হবে এই সবগুলো, তাই 2 মিনিট সময় দিলাম। শেষ ইচ্ছে প্রকাশের জন্য। কিছু বলার থাকলে বলে ফেলো, না থাকলে আমি আমার কাজ করছি। ইয়ানার অন্তরাত্মায় কাঁপিয়ে দিল। সে ভরতে চোখে প্রীতমের দিকে তাকিয়ে চোখ তুলে বলল, কি বলছেন এসব? খেয়ে ফেলবেন মানে কি? প্রীতম চোখ ছোট ছোট করে ইয়ানার দিকে তাকালো, রহস্যময় হাসি হেসে মুখটা একরকম ইয়ানার মুখের সামনে এনে গম্ভীর কণ্ঠে বলল, এক্ষুনি খেয়ে ফেলবো। বলো কোথায় থেকে খাওয়া শুরু করব? ইয়ানা ভয়ে ভয়ে প্রীতমের নীল চোখের দিকে তাকিয়ে ঢোক গেল। প্রীতম এখনো তার দিকে একইভাবে তাকিয়ে আছে, যেন সত্যি সত্যি ইয়ানার সম্মতির অপেক্ষা করছে সে। প্রীতম ইয়ানার হা হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলল, তাড়াতাড়ি বলো রসগোল্লা, আমার আর তর সইছে না, না হলে পরে দেখা যাবে এখন যতটুকু আছে কিছুটুকু দিন পর আর এইটুকু থাকবে না। তার মানে কি দাঁড়ালো? ফুল লস। আমি আর শিকদার বংশের ছেলে, ব্যবসায়িক নীতি শিরায় শিরায় বইছে এই প্রতীক শিকদার প্রীতম। তার এত বড় প্রজেক্ট কিছুতেই লস যেতে দেবে না। ইয়ানা কাপা কণ্ঠে বলল, মানে কিসের লস? প্রীতম ভুরুবাঁকিয়ে উত্তর দিল, লস না, আর কয়েকদিন পর তো তোমাকে খুঁজে পাওয়া যাবে না, বাতাসে মিলিয়ে যাবে, আমার রসগোল্লা শুকিয়ে সাবুদানা হয়ে যাবে। মানে ব্যাপারটা কি হলো? আমি আঙুরের গাছের মালিক, কষ্ট করে গাছে আঙুর ফলালাম, পাকালাম, কিন্তু সেটা খাওয়ারও সময় এলো, কিন্তু আমার পেটে যাওয়ার আগেই এক মেহনতে ফসল শুকিয়ে কিসমিস হয়ে গেল। এটা আমি মানতে পারবো না। তাই বুকে পাথর চেপে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। ইয়ানা অবাক চোখে তাকিয়ে বলল, কি মানে? বলল, এলো কি? ভিন গ্রহের কোনো এলিয়েন নাকি? ইয়ানা যখন গভীর চিন্তায় ডুবে আছে, প্রীতম দুষ্ট এসে একদম তার ঘিসে ইয়ানার নরম কাঁধে হাত রেখে বলল, আজকে খেয়ে ফেলবো পুরোটা। প্রীতম স্পষ্ট হঠাৎ করে বদলে গেল ইয়ানার কণ্ঠস্বর, বক্ষপিঞ্জর কেঁপে উঠল। প্রীতমের অবস্থা দেখে বাঁকা হাসল। নেশাগত অথচ ভয় পেও, তোমাকে তো একটা শাস্তি পেতেই হবে। নো ওয়ান ক্যান স্টপ মি নাও, not everyone. I will eat you alone slowly, and you all smile thinking it all over. But that exactly when the real game beginning. প্রীতমের এমন নেশা জড়ানো কণ্ঠে ইয়ানার চোখ বন্ধ করে নিল। নিঃশ্বাসের তীব্রতা বেড়ে গেল, কম্পন হলো তার হাড়ে হাড়ে। প্রীতম ডান হাত দিয়ে ইয়ানার গলার কাছে স্লাইড করতে করতে ডান পাশে চুল সরিয়ে দিয়ে বাঁ পাশের দিকে ঠেলে দিল। সেখানে চরম ভালোবাসায় উষ্ণ চুম্বনে তাকে ছুঁয়ে দিল। প্রীতমের ঠোঁটের পরশ অস্তিত্বের অনুভূতিতে সর্বাঙ্গ যেন তীব্র বৈদ্যুতিক ঝাটকা লাগলো ইয়ানার। সে আবেশে খামচে ধরল প্রীতমের ডান বাহু। প্রিয় নারীর নরম দেহের স্পর্শে আর গন্ধে প্রীতমের তীব্র নেশা চড়ে গেল। ঘোর লাগানো চোখে সে কানের লতিতে চুমু খেলো, বলল, ইউ আর দ্য passion I curves dark, delicious and dearly to my soil. বলতে বলতে ঠোঁটে স্পর্শ লাগামি হতে ইয়ানার অস্তিত্বে। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর প্রীতম এমন বেপরোয়া স্পর্শ নিতে পারল না ইয়ানা। সে অকুল কণ্ঠে বলল, ডোন্ট ডু দিস প্রীতম, প্লিজ স্টপ ইট। প্রীতম সত্যি এবার যেন নিজের নিয়ন্ত্রণ হারালো। সে টেনে হিঁচড়ে নিজেকে সরিয়ে চেয়ারে মাথা এলিয়ে দিল। দ্রুত নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে সে। তার দেহের প্রতিটি রক্তবিন্দু উত্তপ্ত লাভানে ফুটছে, গলার অ্যাডামস আপেলস দ্রুত ওঠানামা করছে, দেহের শিরায় শিরায় দাপিয়ে বেড়াচ্ছে পুরুষালী হরমোনেরা, যারা প্রিয় নারী স্পর্শে এলেই মাথায় চড়ে বসে। সে ইয়ানার দিকে তাকালো। ইয়ানার রক্তিম গাল নজরে আসতে দামিয়ে পড়া অনুভূতিগুলো আবারও মাথা চাড়া দিল। সে চোখ
বন্ধ করে কটা কটা কণ্ঠে হুমকি বলল, আমার সামনে একদম লালা হবে না রসগোল্লা। অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি, আর যদি কথা মাথা থেকে সরিয়ে ফেলো তাহলে সত্যি বলছি আল্লাহর কসম এখান থেকে তুমি বেঁচে ফিরবে না। এমন ভয়ার্থ হুমকি কর্ণঘরে পৌঁছাতে ইয়ানা লজ্জায় জানালা দিয়ে ঝাঁপ দিল যেন। প্রতি মিনিট 10 পর প্রীতম শান্ত হয়ে ইয়ানার দিকে গভীর চোখে তাকিয়ে দুষ্টে এসে বলল, গ্রিন সালাদ অর্ডার দিব জান, খাবে? প্রীতমের কথা শেষ হওয়ার আগেই ইয়ানার সামনে মিষ্টির প্লেট এসে টপাটপ দুটো রসগোল্লা গালে পুড়ে দিল। প্লিজ আর হবে না। দুদিকের গাল ফুলে পাথর হয়ে গেছে। ইয়ানা এমন বাচ্চাদের মতো দেখে প্রীতমের বেশ হাসি পেল। ইয়ানা গাল ভর্তি মিষ্টি নিয়ে অনুনয়ন করে বলল, বিশ্বাস করুন আর এমন করবো না, প্রয়োজনে দিনে 4 বেলা 8 প্লেট ভাত খাবো। প্রীতম হেসে ইয়ানার ফুলো ফুলো গাল দুটো দেখলো। আমার সামনে থেকে সরলেই তো তোমার এসব কথা মনে থাকে না। ডায়েট ফাইট কত কিছু মাথায় আসে, চিকন হওয়ার জন্য উঠে পড়ে লাগো। তোমাকে কিভাবে বিশ্বাস করবো বলো? সে প্রীতমের সদফ রাঙা শটে মুখ মুছে বলল, সত্যি আর হবে না। প্রীতম ওর দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, সত্যি? ইয়ানা প্রীতমের ডান হাত ধরে বলল, হ্যাঁ হ্যাঁ সত্যি। প্রীতম হাসলো। ইয়ানার গালে বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, যা ইচ্ছে করো, কিন্তু আমার রসগোল্লার সাইজ যেন ছোট না হয়। আমি কিন্তু সাবুদানা চাই না। ইয়ানা চোখ ছোট ছোট করে নিয়ে নিজের চোখের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলল, মনে মনে শিকদারদের গোষ্ঠী উদ্ধার করে ছাড়লো সে। শিকদাররা কেউ একটা ভালো মানুষ না। প্রীতম ক্যাফের একদিকে পুরো বুক করে নিয়েছে তার রসগোল্লার জন্য। প্রীতম আর ইয়ানা প্রে করে যাওয়ার সময় কিছু একটা দেখে ভুরু কুচকে ফেললো প্রীতম। ইয়ানার গালে হাত রেখে বলল, মাই লাভ, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এখনই আসছি। দেন টেস্টি রসগোল্লা চোখে দেখবো। ইয়ানার গাল ফুলে প্রীতমের পেটে গুঁতো মেরে বলল। চলে গেল সে। ইয়ানা যেতে প্রীতমের চোখ মুখ গম্ভীরতায় ভর করলো। সে মুখে একটা কালো মাস্ক পরে কিছুটা দূরে বসা দুজন ব্যক্তির দিকে ইগল চোখে তাকালো। অতঃপর কৌশলে তাদের পেছনের টেবিলে গিয়ে সুকৌশলে বসে পড়ল। ক্যাফেতে একজন ব্যক্তির মুখোমুখি বসে আছে শুদ্ধ, চোখে মুখে তার চরম বিরক্তি। সে নিজেকে সামলাতে সামনের ব্যক্তিকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলল, কি বলবেন ঝটপট বলে ফেলুন, আমার হাসপাতালে অনেক কাজ আছে। সামনের ব্যক্তি শুদ্ধ দিকে চেয়ে কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে বলল, তুমি মনে হয় ভুলে গেছো তোমাকে আমি কি অর্ডার করেছিলাম। এই একটা কথায় শুদ্ধের মাথায় রক্ত চড়ে গেল। তো বসে নিজেকে সংযত রেখে ঠান্ডা কণ্ঠে বলল, শুদ্ধ চৌধুরী অর্ডার করছেন? আমি যা করি নিজের ইচ্ছেতে করি, অর্ডার তো শুদ্ধ চৌধুরীকে দিয়ে হয় না। সামনের ব্যক্তি বোধহয় একটু মজাই পেল। সে কটাক্ষ করে বলল, কিন্তু তুমি তো গত 12 বছরে আমার সকল হুকুম অক্ষরে অক্ষরে তামিল করে আসছো, আমার হাতের ইশারায় চলেছ, যা ইচ্ছা তাই করিয়েছি তোমাকে দিয়ে। ভালো মন্দের দিকটাও তাকাওনি, কারণ তুমি জানো আমার কথায় না চললে তোমার দ্বিগুণ ক্ষতি হবে। আমার কথায় চলা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই তোমার। তুমি খুব ভালো করেই জানো আমি না চাইলে তুমি কিছুতেই তোমার প্রাণ পাখিকে তোমার কাছে পাবে না। তোমাকে তোমার প্রিয় মানুষটিকে এনে দিতে একমাত্র আমি পারি। আমার সাহায্য ছাড়া একদিনও তুমি চলতে পারবে না। শুদ্ধ বাঁকা এসে বলল, ঠিক আছে, ঠিকই বলেছেন। আমি আপনার সকল হুকুম মেনেই চলেছি, কারণ আপনি জানতেন আমার দুর্বলতা কি। তাই তো আমার ইচ্ছাটাকে ব্যবহার করেছেন। ভালোবাসার দিশাহারা হয়ে গিয়ে আপনার সব কথা মেনে চলেছি। কিন্তু জানেন তো, এখন আমি আপনাকে খুব ভালো মতোই চিনি। আপনি এমনিতেও তো কোনোদিনই আমার প্রাণ আমাকে দিবেন না, শুধু গুটি হিসেবে ইউজ করছেন। শুদ্ধ চৌধুরী যেটা চেয়ে পায় না সেটা কেড়ে নিতে জানে। আসলে কি বলুন তো, আপনাকে দেখে মাঝে মাঝে ভাবি, সেই যখন আপনার মতো একখানা চিজ তৈরি হয় তখন শয়তানের কি দরকার আছে। আপনি মিয়া খুব তাড়াতাড়ি শয়তানের চাকরিটা খেয়ে নেবেন। আপনার সাথে শয়তানের বুদ্ধি ডাহা ফেল করবে। আপনি কি সুন্দর করে এক ঢিলে 2 পাখি মেরেছেন। লোহা গরম করতে থাকতেই ঘি মেরে দিয়েছেন, সঠিক সময়ে সঠিক জায়গায় ঢিল মেরেছেন। আমাকে আর প্রণয়কে একসাথে আপনার সাথে ব্যবহার করেছেন, আর আমরাও আপনার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু এখন আর আমি আপনার একটা কথা শুনতে বাধ্য নই, কারণ আমি যেমন আপনাকে ব্যবহার করেছি, আমি আবদ্ধ শুদ্ধ একটা কাঁচা খেলোয়াড়ও নই। আমি জাস্ট একটা টোকা দিলে আপনার এতদিনের গড়া মান মর্যাদার সমান টাকা পয়সা পাহাড় জট গুলিয়ে যাবে। আপনার ধ্বংস
মাত্র 5 সেকেন্ডই হবে, তাই শুদ্ধের হাতে। তাই খুব সাবধান, ভুলেও ভাববেন না এখন আপনি যা বলবেন আমি তাই করব। এমন অপমানজনক কথায় সামনের ব্যক্তি একটু রাখলো যেন, বরং হেসেই বলল, ভালোবেসে কমে গেছো নাকি? নাকি এখন আর পেতে ইচ্ছে করে না? তুমি যদি আমার কোনো কাজে না আসো তবে এখন সুন্দর হয়নি তোমাকে দিয়ে আমার কি লাভ? তুমি জানো ভালো মতোই আমার প্ল্যান বি সি সকল কিছুই অলরেডি রেডি থাকে। প্রিয়তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কানে আসতে শুদ্ধের ফর্সা মুখটা আগে লাল হয়ে গেল। তার অক্ষিযগুল মুহূর্তে যেন লাল হয়ে উঠল স্বাভাবিক শীতলতা থেকে। সে হেসে বলল, আমাকেই দিবেন? কারণ সবাই জানে ভিলেন আমি। আর পর্দার আড়ালে আসল ভিলেন সম্পর্কে কি কেউ জানে? না, জানে না। তবে আমার সুইটহার্ট যদি আমার না হয় তবে আপনার সম্বন্ধে শুধু দেশের খবর কাগজ না, সারা পৃথিবীর নিউজ চ্যানেল প্রচারিত হবে। আপনি একদিনের মতো পুরো সেলিব্রিটি হয়ে যাবেন। আর আপনি জানেন আমি এটা করতেই পারি। আমার সুইটহার্টকে পাওয়ার জন্য আমি গোটা দুনিয়ার সাথে লড়তে পারি। শুদ্ধ চৌধুরী তাতেও রাজি। শুধু যে কোনো মূল্যে তাকে আমার চাই। শুদ্ধের কণ্ঠ শান্ত, অথচ চোখ মুখে ভয়ঙ্কর রকমের ভয়ঙ্কর। সে পুনরায় হেসে বলল, আপনি নিশ্চিত জানেন আমি মাত্র 17 বছরের একটা ছেলেকে দিয়ে কি করিয়েছি? সে ওইটুকু বয়সে যদি 5টা খুন করতে পারে তাহলে 12 বছর পর সে কি কি করতে পারে সেটা আপনার জানা থাকা ভালো। সময়ে গড়িয়ে চলল নিজের মতো। সামনে লোকটির কপালে সূক্ষ্ম চিন্তার রেখা দেখা গেল। লোকটি হেসে জবাব দিল, সে গড়িয়ে পড়ে সেই ভঙ্গিতেই পারে। যে গড়তে পারে সে ভাঙতেও পারে। আমি নিজের হাতে তোমাকে তৈরি করেছি, প্রয়োজনে নিজের হাতে ধ্বংস করে দিব। এমন কোনো অট্টহাসিতে ফেটে পড়ল শুদ্ধ। কি বিভৎস ভয়ঙ্কর সে হাসি! সে লোকটির মুখের দিকে মুখ করেই তাকালো। সে লোকটার মুখের কাছে মুখ নিয়ে ভয়ঙ্কর ব্যঙ্গ করে বলল, তখন আর আমি আপনার অকামের বাধ্য নই। আমার খাঁচাতে এলে আপনি নিজেই বাধ্য হয়ে যাবেন। লোকটা রেগে গেল। দুদিনের ছেলে তুমি আমায় ব্ল্যাকমেল করছো? শুধু এসে কেউ কফির মগে চুমু দিল। ধরে নিন তাই। সামনের ব্যক্তি মাত্রাতিরিক্ত রেগে গেছে, কারণ তিনি একে নিজের হাতে সাইকো বানিয়েছে। যে কি পরিমাণ ভয়ঙ্কর সে, যেটা ওনার চেয়েও ভালো কেউ জানে না। তাই তিনি রাগটা গিলে ফেললেন। ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, পরিণীতা এখন ওই ছেলের সঙ্গে মেলামেশা করছে কেন? শুদ্ধ কফির কাপে দ্বিতীয় চুমুক দিয়ে বলল, ভালোবাসে অনেক। সামনে লোকটার মুখে চট করে টেবিলের ওপর বাড়ি মেরে, ভালোবাসাময় ফুড, তোমাকে বলেছিলাম ওই ভিখারির বাচ্চা থেকে পরিণীতাকে দূরে রাখতে। শুধু তার ছেলের হাসি হাসে। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পরে দেখলাম ওদের ভালোবাসার গভীরতা আপনার মনে নর্দমার গভীরতা থেকে 1000 ফুট বেশি। এতক্ষণ না রাখলেও এই মুহূর্তে সামনের ব্যক্তি রেগে ফেটে পড়ল। তিনি হুঙ্কার দিয়ে বললেন, ওই ভিখারির বাচ্চার সঙ্গে কিসের ভালোবাসা? ওর কি যোগ্যতা আছে পরিণীতাকে ভালোবাসার? শুদ্ধ বড় কুঁচকে বলল, আপনার সমস্যা আপনার পরিণীতা আপনি আলাদা করে দিন। ওইটা আপনার জন্য আর কি এমন ব্যাপার? মানুষের ভালোবাসা কেড়ে নেওয়া তো আপনার পুরাতন পেশা। আমাকে কেন জড়াচ্ছেন কারো মন ভাঙার খেলায়? লোকটার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। শুদ্ধ বেশ মজা লাগলো। সে আরেকবার আগিয়ে দিয়ে বলল, কি ভাবছেন? প্রণমী আর আদিলের সঙ্গে যা করেছেন, পরিণীতা আর আবিদের সঙ্গে যা করেছেন, তাই করবেন নাকি? প্রমাণীর কথা কানে যেতে লোকটার চোখ অদ্ভুত লাল হয়ে গেল, যেন চোখ বন্ধ করলে রক্ত গড়িয়ে পড়বে। শুদ্ধকে দেখে বাঁকা হাসলো, কণ্ঠে ঘৃণা মিশ্রে বলল, আপনি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারেননি। আমি জানি। আপনি প্রণমী আর আদিলের সঙ্গে যা করেছেন ভবিষ্যতে পরিণীতার আবিদের সঙ্গে তাই করবেন। হোয়াট ইভার, আমার এসবে কিছু কোনো ইন্টারেস্ট নেই। আপনার পরিণীতা আপনি যা ইচ্ছা করুন, আমার বন্ধু কই? লোকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। জানি না, পিছু নিয়েছিলাম কিন্তু হারিয়ে ফেলেছি। এই একটা কথাই যথেষ্ট ছিল শুদ্ধকে উত্তেজিত করার জন্য। মুহূর্তে শুদ্ধের কপালে শিরা উপশিরা ফুটে উঠল। সে তড়াক করে বসা থেকে উঠে দাঁড়ালো। সামনের ব্যক্তির দিকে আঙুল তুলে শ্বাসে বলল, আমার বন্ধু যদি কিছু হয়, আই সোয়ার আমি আপনাকে ছাড়বো না। মান সম্মান জীবন্ত মাটির নিচে চাপা দিয়ে দিব। মাইন্ড ইট, বলে হন হন করে বেরিয়ে গেল ক্যাফে থেকে। লোকটি শুদ্ধের কথা কানে তুলল না, বরং সে নিজেই খুব চিন্তিত হলো প্রণয়ের ব্যাপারটা নিয়ে। প্রথমের চোখ মুখ হা হয়ে গেছে। এসব কি শুনলো সে? এত খারাপেরা! এটা ভাবতে ঘৃণায় প্রথমের গা গুলিয়ে এলো।
বিশেষ করে ওই ব্যক্তির কথা ভাবতেই প্রীতমের মন তীব্র ঘৃণায় বিষে ভরে গেল। তার মন বলল ওই ব্যক্তিকে নিজের হাতে শেষ করতে পারলে হয়তো একটু মানসিক শান্তি পেত। এই মানুষ নামক জানোয়ারটা, সবার জীবনে এত সমস্যা, এর জন্যে প্রীতম তার প্রিয় আপুটাকে হারিয়েছে। এই লোকটার জন্যই তার বোন জীবনে এত সমস্যা, এত কষ্ট। সে মনে মনে শপথ করলো যদি কোনোদিন সুযোগ পায় এই ব্যক্তিকে সে নিজের হাতে শাস্তি দিবে। কিন্তু প্রণয় ব্যাপারটা মাথায় আসতে প্রীতমের রক্ত ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত হাত বাড়াতে প্রণয় নাম্বারে ডাল করতেই ক্যাফ থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা 6টা। দক্ষিণের আকাশে ঘুরু ঘুরু করছে মেঘ। খানিক পর পর ঝড়ো হাওয়া বইছে। হয়তো রাতে আকাশ ফাটিয়ে বৃষ্টি নামবে, হয়তো গ্রীষ্মের শেষে বর্ষার আগমন ঘটবে। প্রিয়তা বেলকনিতে দাঁড়িয়ে সাদা গোলাপের গাছে পানি দিচ্ছে। মাঝে মাঝে বয়ে আসা ধমকা হাওয়া তার দীঘল চুল বাতাসে উড়িয়ে দিচ্ছে। প্রিয়তার সারা শরীর থেকে মনে হচ্ছে কেমন অস্থির অস্থির লাগছে। সে কিছুতেই কোথাও একদম শান্তি পাচ্ছে না। বারবার তার কাল রাতের প্রণয়ের সে অবিশ্বাসী দৃষ্টি জোড়া চোখের সামনে ভেসে উঠছে। ভীষণ আফসোস হলো তার। মন বলছে কেন সে সত্যিটা বললো না, কেন মিথ্যে বলতে গেলাম। একটু সাহস করে সত্যিটা বলেই দেখতাম। প্রণয় ভাই নিশ্চয়ই ওইটা ভুল বুঝতেন না। তিনি তো আমাকে আমার মতো করেই বোঝেন। নিশ্চয়ই তিনি ভুল বুঝতেন না আমি মিথ্যা বলেছি। প্রিয়তা দোলনায় বসে দূরে আকাশে চাইলো। সেখানে টুকরো টুকরো কালো মেঘ জমাট বেঁধে আছে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছে। প্রায় অন্ধকার হয়ে আসছে চারপাশ। সে দূরের আকাশে দৃষ্টি রেখে আনমনে বলল, আমার মিথ্যা বলতে আপনি কি খুব বেশি কষ্ট পেয়েছেন প্রণয় ভাই? কি করতাম বলুন, কিভাবে বলতাম ওই লোকটা আমাকে আপনার থেকেও বেশি ছুঁয়ে দিয়েছে? আপনার কষ্ট হতো না? হতো তো, কেনই বা হবে? আপনি তো আর আমাকে ভালোবাসেননি, তার মানে আপনার কষ্টও হয়নি। হয়তো ভুল বুঝেছেন, খারাপ ভাবছেন, এই ভয় বলিনি। ভীষণ ভয় হয় জানেন, যদি আপনি আমাকে ঘৃণা করেন, আপনার চোখে আমার জন্য ভালোবাসা নেই, এটা আমি মেনে নিতে পারতাম না। ঘৃণা মেনে নিতে পারলেও এটা মেনে নিতে পারতাম না। মরে যাব আমি। হয়তো আপনি আমাকে ভালোবাসেননি কখনো, কিন্তু আমি তো বাসি। আপনার চোখে ভালোবাসা না পাই, ঘৃণা তো পেতে চাই। হয়তো আমি আপনার কাছে, আপনার অভ্যাস, আপনার দায়িত্ব, কর্তব্য, আপনার মায়া, কিন্তু আপনি আমার কাছে এসব কিছুর ঊর্ধ্বে। আপনি আমার কাছে আমার না পাওয়া ভালোবাসা, আমার আমৃত্যু আক্ষেপ। আক্ষেপ আমার বেঁচে থাকার কারণ। হয়তো আপনি আমাকে অনেক গভীর আঘাত করেছেন, কেড়ে নিয়েছেন সব অধিকার, ভালোবাসেননি কখনো। এর জন্য আমি আপনার ওপর কোনো অভিযোগ করি না, জানেন তো। কারণ আপনি আমার ভালোবাসার সাথেই আছেন, ভালো আছেন, এটাই অনেক। আপনার সুখে আমি সুখী। আপনি আমাকে ভালো নাই বা বাসতে পারেন, এটা আপনার স্বাধীনতা। মনের ওপর কোনো জোর চলে না। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে কতটা ভালোবাসি তার কোনো পরিধি আমি নির্ধারণ করতে পারবো না। জানি না এটা ভালোবাসা নাকি মরণ রোগ, হবে হয়তো একটা কিছু, কিন্তু আমার জন্য এটা প্রাণঘাতী। আমার এই নিষিদ্ধ ভালোবাসায় হয়তো সবার কাছে কলঙ্ক, বেহায়া, দুশ্চরিত্রার লক্ষণ। কিন্তু কি করব বলুন, এগুলো ত্যাগ করা আমার পক্ষে প্রাণ ত্যাগ করার যন্ত্রণা থেকেও বেশি। এই বোঝা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে, এটা আমার মরণের অসুখ। আপনার কথা যারা জানে সবাই বলবে এটা পাপ, আপনাকে ভুলে যেতে। কিন্তু তারা কি কখনো জানবে, নিজেকে রেখে কল্পনা করতে পারবে এখানটায় আমার মতো করে আর কাউকে ভালোবেসেছে? আপনি আমার সম্পূর্ণ অবস্থিত। আপনার, আমি তার ক্ষুদ্র এক অংশ। আমি নিজেকে বাদ দিতে পারবো, কিন্তু আপনাকে নয়। ভুলে যাওয়া বললেই কি আর আপনাকে ভুলে যাওয়া যায়? সত্যি কি ভালোবাসা ভোলা যায়? সবাই যদি ভালোবেসে আপনাকে ভুলে যায়, তবে কষ্ট পাবে কারা? যন্ত্রণার আগুনে পুড়ে মরবে কারা? কষ্ট পেতে পেতে বাঁচার জন্য হলেও আমায় তোমাকেই ভালোবাসতে হবে প্রণয় শিকদার। যদি জীবনে বাঁচবো যতদিন, ততদিন তোমার প্রমনলয় জ্বলে পড়ে মরতে চাই, হোক সেটা সুখের বা দুঃখের। মেঘলা আকাশের দিকে তাকিয়ে মনে মনে সকল ব্যথার উচ্চার করে গুনগুনিয়ে দুলাইন গাইল প্রিয়তা। ও যত বলি ভুলে যেতে, মন কথা শোনে না। চোখের আকাশে সে বৃষ্টি সে থামে না। জীবনের সব চাওয়া কখনই কি পাওয়া যায়? হাসি মুখে কিছু ব্যথা মেনে নিতে হয়। ভারী দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিঃশব্দে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা বিন্দু তরল। প্রিয়তা ব্যথায় আকাশ ও বোধহয় ব্যথিত হলো। তার অশ্রু জলের মতো তলিয়ে পড়ল আকাশ। কেঁদে উঠল টুপ টুপ করে।
পড়তে লাগলো বছরের প্রথম বাড়িধারা। বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। শিকদার বাড়ির পরিবেশ বেশ সরগর। সকলের দাবি আজকে ডিনারে কেবল খিচুড়ি আর ইলিশ ভাজা হবে। চার গিন্নি মিলে স্পেশাল খিচুড়ি রান্না করছে। ড্রয়িং রুমে সব ভাই বোন মিলেমিশে গল্পে মেতেছে, শুধু প্রীতম একদম চুপচাপ বসে আছে। সে কিছু নিয়ে ভীষণ চিন্তিত। তন্ময় হোমওয়ার্ক শেষ করে হেলে দুলে এসে অরণ্যের পাশে ধপাস করে বসে পড়ল। তার ভীষণ খিদে পেয়েছে। অরণ্য তন্ময়কে দেখে শয়তানির হাসি দিয়ে বলল, কি রে কুমড়ো পটাশ, ছোট আম্মুকে ফাঁকি দিয়ে পড়া থেকে কেটে পড়েছিস? কিন্তু তন্ময় ওর কথায় কোনো পাত্তা দিল না। বাঁকা হাসলো অরণ্য। সেও কি ছেড়ে দেওয়ার পাত্র নাকি? সে আবারও বলল কিছু। তার আগে প্রীতমের কথায় বাজ পড়ল যেন শিকদার বাড়ির ড্রয়িং রুমে। প্রীতম উত্তেজিত কণ্ঠে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করলো, কোন হাসপাতালে, কি হয়েছে? ওপাশের ব্যক্তি শুধু হাসপাতালের নাম বলল, আর কিছু বলতে পারল না। তার আগে ফোনটা কেটে গেল। প্রীতম চিৎকার শুনে অনুশ্রী বেগম ছুটে আসে আর প্রিয়তা সিঁড়ি দিয়ে নামছিল। অনুশ্রী বেগম উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আব্বু, চিৎকার করছো কেন? প্রীতম কাঁপা কণ্ঠে বলল, বরদাদান কার অ্যাক্সিডেন্ট করেছে বড় আম্মু।